আসসালামু আলাইকুম। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার চতুর্থ বর্ষের ছাত্রদের আমার আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছো। তোমাদের সাথে আমার আজকে রিসার্চ মেথডোলজি ক্লাস। আমার আজকের টপিকস রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন লিখন নিয়ে। এর আগের ক্লাসগুলো তোমাদেরকে যেটুকু পড়েছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব প্রতিবেদন নিয়ে। প্রতিবেদন কি, প্রতিবেদনের প্রয়োজনীয়তা বা গবেষণা প্রতিবেদন কি, গবেষণা প্রতিবেদনের প্রকারভেদ, তারপর হচ্ছে প্রতিবেদন কিভাবে লিখতে হবে সে সম্পর্কে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো ক্লাসে চলে যাই। ক্লাসে প্রতিবেদন, প্রতিবেদনটা কি? ইংলিশ একটা শব্দ, ল্যাটিন একটা শব্দ রিপোর্টার। এটা একটা ল্যাটিন শব্দ, এই শব্দ থেকে রিপোর্ট নামক একটা ইংরেজি শব্দ এসছে, ঠিক আছে? ল্যাটিন রিপোর্টার থেকে রিপোর্ট শব্দ, এবং সেই রিপোর্টের বাংলা শব্দ হচ্ছে, প্রতিশব্দ হচ্ছে কি? প্রতিবেদন। কোন একটা বিষয়বস্তুকে তুলে ধরার জন্য বা উপস্থাপন করার জন্য, যে কোন একটা বিষয়বস্তু তুলে ধরা বা উপস্থাপন করাটাই হচ্ছে কি? প্রতিবেদন, ঠিক আছে? প্রতিবেদন সাধারণত হচ্ছে কি লিখিত ভাবেই হয়। হ্যাঁ, তো কোনো একটা বিষয়কে ধরো, সাধারণত এটা যদি আমি বলি গবেষণার ক্ষেত্রে আমরা পড়ছি রিসার্চ মানে গবেষণা নিয়ে, ঠিক আছে? তো গবেষণার ক্ষেত্রে যদি কোনো গবেষক যখন তার গবেষণার বিষয়বস্তু বা ফলাফল সেটা যখন তুলে ধরেন লিখিত আকারে, সেটাকে বলা হয় প্রতিবেদন, গবেষণা প্রতিবেদন। সাধারণত গবেষকরা তাদের গবেষণার শেষ পর্যায়ে এই প্রতিবেদনটা উপস্থাপন করেন, এবং এটা গবেষণার চূড়ান্ত একটা পর্যায়, ঠিক আছে? রিসার্চ সম্পর্কে যখন বলছি, যে রিসার্চ নিশ্চয়ই মনে আছে, যে রিসার্চ পড়েছিলাম আগের ক্লাসগুলোতে। রিসার্চ মানে কি? পুনঃ অনুসন্ধান করা বা পুনঃ সংযোজন করা, এডিশন অফ নলেজ কি সেম এক্সিস্টিং নলেজ, সেম ব্যাপারে কোনো একটা ধরো যে অতীতে কোনো একটা জিনিস নিয়ে গবেষণা করা হয়েছিল, সেটাতে সেই অতীত তত্ত্বে বা তথ্যে নতুন কিছু সংযোজন করা। সেটা হতে পারে বর্তমান অবস্থার প্রেক্ষিতে বা বাস্তব অভিজ্ঞতার সাথে সংযোজিত নতুন কোনো কিছু ভবিষ্যৎ পরিকল্পনা, সেটা লক্ষ্যে যে নতুন কিছু নিয়ে যে কার্যক্রম বা অনুসন্ধান, সেটাই হচ্ছে কি রিসার্চ। আর এই যে মেথডটা, এটা হচ্ছে পদ্ধতিটাই হচ্ছে কি রিসার্চ মেথডোলজি। তো পদ্ধতি, তো ইংলিশ একটা ল্যাটিন শব্দ রিপোর্টার থেকে রিপোর্ট শব্দ, ইংলিশ শব্দ রিপোর্ট এসেছে, এবং সেই রিপোর্টের বাংলা শব্দ হচ্ছে প্রতিবেদন। কোনো একটা বিষয়বস্তুকে তুলে ধরা বা উপস্থাপন করাটাকে বলা হয় প্রতিবেদন। সাধারণত গবেষণার ক্ষেত্রে দেখা যায় যে যখন কোনো গবেষকরা গবেষণা নিয়ে কাজ করেন, গবেষণা করেন, সেই গবেষণা শেষে তারা কি করেন, যে তার বিষয়বস্তু, ফলাফল সবকিছু উপস্থাপন করেন লিখিত আকারে। এটা গবেষণার চূড়ান্ত একটা পর্যায়। এটা হচ্ছে কি প্রতিবেদনের ক্ষেত্রে। আর যদি বলি যে গবেষণা প্রতিবেদনটা কি, তো গবেষণাটাকে, এটা বললাম যে প্রতিবেদনটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, গবেষণার ক্ষেত্রে হতে পারে বা আদার্স ক্ষেত্রে হতে পারে। তাহলে গবেষণার ক্ষেত্রে গবেষণা প্রতিবেদনটা কি? গবেষণা প্রতিবেদন হচ্ছে কি, যখন কোনো একটা গবেষণা কাজকে বা গবেষণাকে নিয়মতান্ত্রিক উপায়ে, মানে আন্তর্জাতিক যে প্রকাশ নীতি আছে সে অনুযায়ী নিয়মতান্ত্রিক উপায়ে বিস্তারিত এবং লিখিতভাবে উপস্থাপন করাটাকে বলা হয় গবেষণা প্রতিবেদন, ঠিক আছে? বা হচ্ছে যে রিসার্চ রিপোর্ট, ঠিক আছে? রিসার্চ রিপোর্ট হচ্ছে যে কোনো একটা গবেষণাকে আন্তর্জাতিক প্রকাশনা অনুসারে নিয়মতান্ত্রিক উপায়ে বিস্তারিত এবং লিখিতভাবে উপস্থাপনা করাটাই হচ্ছে রিসার্চ রিপোর্ট বা গবেষণা প্রতিবেদন। তো রোমেল নামক একজন সায়েন্টিস্ট কি বলেছে দেখো, যে 1968 a good report must combine clear thinking, logical organization, sound interpretation and an effective style of writing। মানে কি হলো, যে একটা ভালো প্রতিবেদনে কি থাকবে, ভালো বা উত্তম গবেষণা প্রতিবেদনে কি থাকবে, একটা কম্বাইন্ড ক্লিয়ার, সম্পূর্ণ একটা যৌক্তিক একটা, মানে পরিষ্কার একটা ধারণা থাকবে, যুক্তিসঙ্গত উপস্থাপনা থাকবে, তারপর থাকবে তোমার হচ্ছে নির্ভুল ব্যাখ্যাকরণ, যেটা ইন্টারপ্রিটেশন বলা হচ্ছে, সাউন্ড ইন্টারপ্রিটেশন বা নির্ভুল ব্যাখ্যাকরণ, এবং অ্যান্ড ইফেক্টিভ স্টাইল অফ রাইটিং, যেটা হচ্ছে কার্যকরী লিখন শৈলী থাকবে, ঠিক আছে? তো একটা উত্তম ভালো গবেষণার মধ্যে কি থাকতে হবে, একটা যৌক্তিক উপস্থাপন থাকতে হবে, পরিষ্কার সুস্পষ্ট চিন্তাধারা থাকবে, এবং হচ্ছে কি এটাতে হলো তোমার হচ্ছে ব্যাখ্যাকরণ, নির্ভুল ভাবে ব্যাখ্যা থাকতে হবে, আর থাকতে হবে কি একটা কার্যকরী লেখন শৈলী থাকতে হবে, লিখিত প্রতিবেদন যেটা, ঠিক আছে? তো এই হচ্ছে গবেষণা প্রতিবেদন।
তো এই যে বলছি প্রতিবেদনের কথা, তাহলে প্রতিবেদনের প্রয়োজনীয়তাটা কি? তো গবেষকরা যখন কোনো জিনিস নিয়ে গবেষণা করে, তো সেটা যখন পর্যন্ত গবেষণা করে প্রতিবেদন যদি না উপস্থাপন করে, তবে তাদের সেই গবেষণাটা অসম্পূর্ণ থেকে যায়, ঠিক আছে, বা গবেষণার কার্যটা অকার্যকর হয়। তো সেক্ষেত্রে তাহলে বলা যায় যে গবেষণা বা রিসার্চ বড় বা থিসিসের ক্ষেত্রে গবেষণা প্রতিবেদনের গুরুত্ব অপরিসীম। কিসের ক্ষেত্রে, যেটা আমি বলছি যে কিরকম হতে পারে, যে যখন কোনো গবেষকরা যখন কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করেন, তখন দেখা যায় যে গবেষণা শেষ পর্যায়ে তারা যে ফলাফলটা পান, সেই ফলাফলটা তারা উপস্থাপন করেন, সেটা লিখিত আকারে উপস্থাপন করেন। যদি লিখিতভাবে উপস্থাপন না করে, তবে সেই গবেষণাটা কার্যকর হয় না, ঠিক আছে, যেটা অকার্যকর হয়ে যায়। আবার যদি লিখিতভাবে যদি এই প্রতিবেদনটা উপস্থাপন করা না হয়, গবেষণাটা যতই তথ্য সমৃদ্ধ থাকুক না কেন বা যতই সুনির্দিষ্ট হোক না কেন, সেটা গ্রহণযোগ্য হবে না এবং সারা বিশ্বে বলো বা মানুষের কাছে জনসম্মুখে সেটা প্রকাশিত হবে না। একমাত্র লিখিতভাবে উপস্থাপনের মাধ্যমেই কিন্তু সেটা জনসাধারণের জন্য বলো বা বিশ্বের সর্বসাধারণের জন্য বা কোনো তার গবেষণাটা সাকসেসফুল হওয়ার জন্য কিন্তু লিখিত প্রতিবেদনের বিকল্প নেই, ঠিক আছে। যদি লিখিত বিবরণটা, তখন কি হয় যে গবেষণা প্রতিবেদনের ক্ষেত্রে লিখিত প্রতিবেদনটা আন্তর্জাতিক নিয়ম অনুসারে কি ইংলিশে হয়, ইংরেজিতে লেখা হয়। এই কারণে হয় যেটা আন্তর্জাতিকভাবে সারা বিশ্বের সব মানুষ যাতে সেটা কি জানতে পারে, এর জন্য কি গবেষণা প্রতিবেদনের ভাষাটা ইংরেজিতে হয়। তাহলে প্রতিবেদনের মাধ্যমে কি জানা যায় যে গবেষক যে কাজটা করেছে, তার কর্ম পরিকল্পনা বলো, যে উপাত্তগুলো সংগ্রহ করেছে, যে কার্যকরী বিশ্লেষণ উনি দিয়েছেন বা হচ্ছে যে কোথা থেকে সংগ্রহ করেছে, ফলাফলটা কি পেয়েছে, সেই সব কিছু যথাযথভাবে নির্ভুলভাবে করার জন্য, যে প্রকাশিত করার জন্য প্রতিবেদনের কোনো বিকল্প নেই। তো লিখিত প্রতিবেদনে যেটা বললাম যে আন্তর্জাতিক নিয়ম অনুসারে ইংরেজিতে হয়ে থাকে এটার ভাষাটা, যাতে সর্বসাধারণ সেটা সহজেই গ্রহণ করতে পারে। যে কেউ পাঠক বলো, আগ্রহী পাঠক বলো বা কোনো রিসার্চার যদি ফিউচারে যদি কোনো কাজ করতে চায়, তবে সেক্ষেত্রেও সেটা উনি এখান থেকে গ্রহণ করতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে যে যদি বলি যে গবেষণার ক্ষেত্রে এটার হচ্ছে যে যদি লিখিত প্রতিবেদনটা যথাযথ না হয়, তবে গবেষণা কাজেটা কি হচ্ছে, প্রতিবেদনটা যদি না থাকে, তবে গবেষণার যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা ব্যাহত হয়। যার ফলে যে এই যে গবেষণা কাজের জন্য একটা গবেষণা দেখা যায় যে 5 বছর 10 বছর 15 বছর এরকম দীর্ঘ সময় ধরে একটা গবেষণা কাজ চলতে থাকে, কোন একটা মানে ফলাফল লাভ পর্যন্ত, একটা উদ্দেশ্যের ইয়ার জন্য। তো যদি এটা যথাযথভাবে লিখিত না হয় প্রতিবেদনটা, তবে সেক্ষেত্রে দেখা যায় যে গবেষণার লক্ষ্য এবং হচ্ছে উদ্দেশ্যটা কি ব্যাহত হয়। যার ফলে এই যে সময় বলো, অর্থ বলো, শ্রম বলো, সবকিছু বৃথা হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে গবেষণাটার মধ্যে যে একটা প্রতিবেদন লিখনের যে গুরুত্বটা, সেটা হচ্ছে যে কারণ কেন যে বললাম যে উপাত্ত সংগ্রহ, কিভাবে উপাত্ত সংগ্রহ করে একজন গবেষক, কিভাবে একটা বিষয়বস্তু নির্ধারণ করে, তার যে বিশ্লেষণ করে ফলাফলটা মানে কিভাবে এটা সেটা ধারাবাহিকভাবে জানা যায়, একটা প্রতিবেদন থেকেই সেটা জানা যায়, ঠিক আছে। যে গবেষণা সম্পূর্ণভাবে যদি অনুধাবন করতে হয় কোনো একটা বিষয় সম্পর্কে, তবে প্রতিবেদনের মাধ্যমে একমাত্র অনুধাবন করা যায়। প্রতিবেদন যদি না থাকে, তাহলে সেই গবেষণাটা সহজে কোনো অনুধাবনযোগ্য হয় না, ঠিক আছে। আরো জিনিস আছে যেটা যে গবেষণার প্রয়োজনীয়তার ক্ষেত্রে যদি বলি, যে দেখা যায় যে যথাযথ লিখিত যদি প্রতিবেদন না হয়, তবে সেটা মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য বোধগম্য হয় না এবং হচ্ছে যে দেখা যায় যে কোনো জনকল্যাণে বা মানব কল্যাণে সেটা কাজে আসে না। প্রতিবেদনে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন ধরনের ভাবচিত্র বলো, লেখাচিত্র বলো বা ভাব দ্বারা বা লেখচিহ্ন বা কোন সারণী থাকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ডাটা থাকে। তো দেখা যায় যে এই যে প্রতিবেদন, এই যে এইগুলোর মাধ্যমে কিন্তু প্রতিবেদনটার মধ্যে থাকে যেহেতু গবেষণা কাজটা কি প্রতিবেদনের গুরুত্বটা অপরিসীম। কারণ হচ্ছে যে এই যে প্রতিবেদনের মাধ্যমে যে লেখচিত্রের কথা বললাম, যে তালিকা থাকে, ডাটা থাকে বা সারণী থাকে, এগুলো দিয়ে অনেক সময় গবেষণার বিষয়গুলো সুস্পষ্টভাবে জানা যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে গবেষণার ভিতরে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের রেফারেন্স থাকে, হ্যাঁ, বিবলিওগ্রাফি থাকে, তারপর পরিশিষ্ট কোনো একটা তথ্য থাকে। তো এই জিনিসগুলো কিন্তু তোমার গবেষণার জন্য যে প্রতিবেদনে থাকে। তো যার জন্য কি হয় যে এই গবেষণা সম্পূর্ণ কাজটা সফলতা কোনো একজন গবেষকের তার কাজে গবেষণার সফলতার জন্য প্রতিবেদন অবশ্যই প্রতিবেদন যদি উপস্থাপন না করে, তাহলে সেটা কিন্তু গবেষণা কাজটা সম্পূর্ণ হয় না। সেই হিসেবে বলা যায় যে গবেষণা প্রতিবেদনের গুরুত্ব অপরিসীম। আমাদের আজকের এই যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি, যে টপিকসটা নিয়ে আলোচনা করছি, যে গবেষণা প্রতিবেদন বা প্রতিবেদনের প্রয়োজনীয়তা, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছরই কিছু না কিছু কোশ্চেন আসে। রিসার্চ মেথোডোলজি, এই যে গবেষণা প্রতিবেদন কি বা গবেষণা প্রতিবেদনের প্রয়োজনীয়তা কি, এই যে রেফারেন্স বলছি, বিবলিওগ্রাফি বলছি, এগুলো কোনো না কোনো ইয়ারে প্রতি বছরে হয়তো দেখা যায় হয় কোশ্চেনে আসছে, নয়তো কি দেখা যায় যে টিকাতে আসছে।
বিবলিওগ্রাফি বলো বা লিটারেচার সাইটেশন বলো, গ্রন্থপুঁজি বলো, রেফারেন্স বলো, অ্যাপেন্ডিক্স বলো, এই সবগুলোই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো এই যে গবেষণা প্রতিবেদনের কথা বলছি, যে প্রতিবেদনের প্রয়োজনীয় কথা বললাম, তো গবেষণার প্রকারভেদ কি? আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের গবেষণা আমরা দেখতে পাই, গবেষণা হয়ে থাকে। যেমন হচ্ছে সামাজিক গবেষণা বলো, রাজনৈতিক গবেষণা হতে পারে, অর্থনৈতিক গবেষণা, দৈনন্দিন গবেষণা, বৈজ্ঞানিক গবেষণা, বিভিন্ন রকমের গবেষণা কাজ দেখা যায়। তো এইগুলাকে, এই গবেষণাকে আবার বিভিন্ন প্রকারভেদ, তোমরা কি এটা দেখেছো? এটা আমি মুছে দিচ্ছি, বোর্ড দেখা যাচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, আমি কি বললাম, এখন আমরা রিসার্চের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, বা হচ্ছে কি গবেষণার প্রতিবেদনের রিপোর্ট, টাইপস অফ রিপোর্ট, প্রতিবেদনের প্রকারভেদ। ঠিক আছে, টাইপস অফ রিপোর্ট। টাইপস অফ রিপোর্ট, এটা সাধারণত বললাম যে, যেটা কি বললাম যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের রিপোর্ট দেখতে পাই বা প্রতিবেদন দেখতে পাই। সামাজিক প্রতিবেদন বলো, অর্থনৈতিক প্রতিবেদন বলো, দৈনন্দিন প্রতিবেদন, বৈজ্ঞানিক প্রতিবেদন, এরকম বিভিন্ন ধরনের প্রতিবেদন দেখতে পাই। তো এগুলোকে আবার বিভিন্ন বিষয়ের প্রেক্ষিতে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আমি আলোচনা করব, তার আগে আমি একটু বলে নিই, যদি বলি যে উদ্দেশ্য সাধনের ভিত্তিতে। ঠিক আছে, এখানে স্পেস কম, তো আমি এটা মুছে দিলাম, আমি উপরের দিকে লিখে দিচ্ছি। ঠিক আছে, টাইপস অফ রিপোর্ট। ঠিক আছে, নাম্বার 1 যদি বলি, উদ্দেশ্য সাধনের ভিত্তিতে। ঠিক আছে, তো এই উদ্দেশ্য সাধনের ভিত্তিতে আবার দুইটা টাইপের। ঠিক আছে, একটা হচ্ছে তথ্য নির্ভর বা ইনফরমেটিভ রিপোর্ট, তথ্য নির্ভর বা ইনফরমেটিভ। আচ্ছা, টাইপস অফ রিপোর্ট আমি বলে নিচ্ছি যে সাধারণত 3টা ক্যাটাগরিতে রিপোর্টকে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে উদ্দেশ্য সাধনের ভিত্তিতে, হ্যাঁ, এটাতে হচ্ছে কি তথ্য নির্ভর বা ইনফরমেটিভ, আর একটা হচ্ছে কি গবেষণামূলক। ঠিক আছে, গবেষণামূলক বা রিসার্চ টাইপের। ঠিক আছে, আর একটা হচ্ছে উদ্দেশ্য সাধনের ভিত্তিতে দুইটা টাইপের, একটা হচ্ছে ইনফরমেটিভ বা তথ্যমূলক, তথ্য নির্ভর গবেষণা, একটা হচ্ছে গবেষণামূলক বা রিসার্চ রিপোর্ট, যেটা হ্যাঁ তথ্য নির্ভর রিপোর্ট, রিসার্চ রিপোর্ট। আরেকটা টাইপ হচ্ছে কি কিসের উপর ভিত্তিতে? আকারের ভিত্তিতে। ওইটা আবার 3টা টাইপের, ছোট, মাঝারি এবং হচ্ছে বড় আকারের। তারপর আসো যে কিসের? উদ্দেশ্য সাধনের ভিত্তিতে, সরি উপস্থাপন কৌশলের ভিত্তিতে। উপস্থাপন কৌশলের ভিত্তিতে আবার 4টা প্রকারের। আমি সবগুলো নিয়ে আলোচনা করব, স্পেস কম বিধায় এটুকুই আমি দেখাচ্ছি এখানে, যে তথ্য নির্ভর এবং হচ্ছে কি আচ্ছা ইনফরমেটিভ। উদ্দেশ্য সাধনের ভিত্তিতে যেটা, সেটা হচ্ছে কি তথ্য নির্ভর বা ইনফরমেটিভ এবং গবেষণামূলক বা রিসার্চ রিপোর্ট। তথ্য নির্ভর কি? যে এক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত আকারে, মানে একটা যে কোনো একটা স্পেসিফিক কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে যে রিপোর্টটা করা হয়, মানে কোনো একটা তথ্যকে জানার জন্য একটা বিশেষ বা একটা স্পেসিফিক বিষয়ের উপর শুধু সংক্ষিপ্ত তথ্য, মানে উপাত্ত সমূহ কি করা, সংক্ষিপ্ত তথ্যে বা ছক আকারে এটাকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হয়, শুধুমাত্র মানে তথ্য জানানোর জন্য। ঠিক আছে, কোনো একটা বিষয়ে খুব অল্প সংখ্যক একটা নিউজ নিয়ে, যেটা মানে সাধারণত মিডিয়া বলো বা চ্যানেল, বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে বা রেডিও চ্যানেলগুলোতে যেগুলো আমরা খবর দেখা যায় যে প্রকাশিত হয়, সেগুলোকে সাধারণত কি তথ্য নির্ভর বা ইনফরমেটিভ রিপোর্ট বলা হয়। এগুলো কি হয়? সাধারণত অল্প কিছু বা সংক্ষিপ্ত বিষয়ে কি থাকে, এটাতে
যে উপাত্ত থাকে, ছোট আকারে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন থাকে, শুধুমাত্র কি একটা বা কয়েকটা বিশেষ বিষয়ের উপর কি তথ্যগুলোকে জানানোর জন্য যে রিপোর্ট করা হয় সেটাকে বলা হয় ইনফরমেটিভ বা তথ্য নির্ভর প্রতিবেদন। ঠিক আছে, এই যে চ্যানেলগুলোতে যেটা বললাম যে বিভিন্ন টিভি চ্যানেল বা রেডিও চ্যানেলগুলোতে যে ধরনের নিউজ প্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে এই তথ্য নির্ভর প্রেজেন্ট করা হয়। এখানে কোনো যৌক্তিক বিশ্লেষণ থাকে না, শুধুমাত্র কি তথ্যসমূহ কি করা হয় যে সংক্ষিপ্ত আকারে বা ছোট আকারে এটাকে প্রকাশ করা হয় যে তথ্যগুলো জানানোর জন্য কোনো স্পেসিফিক বিষয়ের উপর। ঠিক আছে, এখানে কোনো যৌক্তিক বিশ্লেষণ থাকে না। ঠিক আছে, যে চ্যানেলগুলোতে বা রেডিও বলো, টিভি চ্যানেল বলো, বিভিন্ন ইয়াতে যেগুলো আমরা নিউজগুলো আমরা যে জানি সেগুলো হচ্ছে কি তথ্য নির্ভর রিপোর্টের উদাহরণ। আচ্ছা, এবার আসো গবেষণামূলক বা রিসার্চ রিপোর্ট। তো গবেষণাটা একটা ব্যাপক বিষয় যেহেতু, সেটা হচ্ছে কি যে কোনো একটা সমস্যা সমাধানের লক্ষ্যে যখন দেখা যায় যে পর্যায়ক্রমিক বা নিয়মতান্ত্রিক উপায়ে বিভিন্ন বিষয় ইনক্লুড করে যেটাকে উপস্থাপন করা হয়, যে ধরো যে ইন্ট্রোডাকশন বলো, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস থাকে, এখানে থাকে, থাকে, যে গবেষণার উপর কি করা হয় যে সুপারিশমালা। এটাতে সুপারিশমালা কি যৌক্তিক বিশ্লেষণ থাকে না, সুপারিশমালা তথ্যসমূহ উপাত্তসমূহ থাকে, সুপারিশমালা থাকে। কিন্তু এখানে থাকে কি যে আরেকটু বিশ্লেষণ, মানে কোনো একটা সমস্যা সমাধানের লক্ষ্যে যেটা একটা নিয়মতান্ত্রিক উপায়ে যে তথ্যসমূহ এটাতে থাকে এবং সুপারিশমালা বিস্তারিত বিশ্লেষণ সহ সুপারিশমালা থাকে যে সমস্ত গবেষণাতে বা প্রতিবেদনে, সেটাকে বলা হচ্ছে যে গবেষণামূলক প্রতিবেদন। ঠিক আছে, যেমন হচ্ছে যে পিএইচডি বলো, এমফিল বলো, এমএস বলো, প্রজেক্ট রিপোর্ট বলো, এইগুলোতে যে ধরনের প্রতিবেদন দেওয়া হয় সেগুলো হচ্ছে কি এই গবেষণামূলক প্রতিবেদন। কি বললাম তাহলে, এক্সাম্পল কি বললাম যে পিএইচডি, এমফিল, হ্যাঁ, এমএস, তারপর হচ্ছে প্রজেক্ট রিপোর্ট। ঠিক আছে, এই জাতীয় প্রতিবেদনগুলো হচ্ছে কি গবেষণামূলক। আর এটা হচ্ছে বিভিন্ন রেডিও চ্যানেল, হ্যাঁ, রেডিও, টিভি, এগুলো মিডিয়া, এগুলো হচ্ছে কি তথ্য নির্ভর রিপোর্ট। আর গবেষণামূলক হচ্ছে যে প্রজেক্ট রিপোর্ট বলো, পিএইচডি বলো, এমফিল বলো, এমএস বলো, এগুলোতে যেগুলো হয় যে বৈজ্ঞানিক ভিত্তিতে, হ্যাঁ, গবেষণা একটা নিয়মতান্ত্রিক উপায় কোনো একটা সমস্যার সমাধানের জন্য পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন তথ্যের বিশ্লেষণ সাপেক্ষে সুপারিশমালা গৃহীত হয় এবং যেগুলোতে কিনা যৌক্তিক বিশ্লেষণ থাকে সেগুলোকে বলা হয় গবেষণামূলক বা রিসার্চ রিপোর্ট। এই হচ্ছে কি উদ্দেশ্য সাধনের ভিত্তিতে রিপোর্টের দুইটা প্রকারভেদ। এবার আসো নাম্বার 2 আমরা যাই। 2 নম্বরে কি আছে যে আকারের ভিত্তিতে রিপোর্টটা কয় প্রকার। দেখো, আকারের ভিত্তিতে রিপোর্টটা হচ্ছে 3টা টাইপের। ঠিক আছে, একটা হচ্ছে কি ছোট আকারের বা স্মল রিপোর্ট, একটা মাঝারি আকারে যে মডারেট যেটা করা হয় যেটা মাঝারি আকারে, এবং আরেকটা টাইপ হচ্ছে কি বড় আকারের রিপোর্ট। ঠিক আছে, ছোট আকারের প্রতিবেদন, মাঝারি আকারে, বড় আকারে। তো ছোট আকারের প্রতিবেদন কেন বলা হয়েছে এটাকে দেখো, যে আকারের ভিত্তিতে যদি প্রতিবেদনটা হয়, কোন প্রতিবেদনের আকার হচ্ছে যে সংক্ষিপ্তভাবে সাধারণত বলা যায় যে 1 থেকে 3 পৃষ্ঠা সম্বলিত যে প্রতিবেদনগুলো হয় সেটাকে বলা হয় ছোট আকারের প্রতিবেদন। সাধারণত বিভিন্ন ধরনের যে সাময়িকী বলো, বা হচ্ছে সংবাদ, হ্যাঁ, সংবাদ বলো, কিংবা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, যেটা হ্যাঁ অ্যাবস্ট্রাকশন সামারি, যেটা সারসংক্ষেপ। ঠিক আছে, ছোট আকারের গুলো হচ্ছে প্রতিবেদনগুলো সাধারণত 1 থেকে 3 পৃষ্ঠা সম্বলিত হয় এবং যেখানে সাধারণত এক্সাম্পল হচ্ছে যে বিভিন্ন সংবাদপত্রের কথা বলতে পারি, সাময়িকী বলতে পারি, অ্যাবস্ট্রাকশন সামারি, সেগুলো হচ্ছে কি ছোট আকারের প্রতিবেদন। মাঝারি আকারের প্রতিবেদন এটা হচ্ছে কি 1 থেকে 3 পৃষ্ঠা সম্বলিত, আর মাঝারি আকারের গুলো হচ্ছে 3 থেকে 5 পৃষ্ঠা সম্বলিত যে প্রতিবেদনগুলো হয় সেগুলোকে বলা হয় মাঝারি প্রতিবেদন। তো এই প্রতিবেদনে দেখা যায় এটাও হচ্ছে কি সংবাদপত্রগুলো সাধারণত অনেক সময় দেখা যায় যে 2-3 পৃষ্ঠার সংবাদপত্র আছে, তাই না, যে কিছু কিছু তোমরা যে পড়ো যে আমরা সবাই জানি যে প্রথমে যে আমাদের বাংলাদেশ প্রতিদিন, এটা কিন্তু কথা দিয়ে কিন্তু ছোট ছিল। তো বিভিন্ন ধরনের সংবাদপত্র বলো, সাময়িকী বলো, বিভিন্ন জার্নাল, মানে এগুলো হচ্ছে কি মাঝারি আকারের প্রতিবেদন, যেগুলোতে কোনো একটা বিষয়বস্তু তুলে ধরা হয়। বড় আকারের প্রতিবেদন দেখা যায় যে
আরো বৃহৎ ইয়াতে মানে বহু সংখ্যক পৃষ্ঠা সম্বলিত যে প্রতিবেদনগুলো সেগুলোকে বলা হচ্ছে যে বড় আকারের প্রতিবেদন। ঠিক আছে, এটাও হতে পারে যে এমফিল বলো, পিএইচডি বলো, ইয়াতে বলো, যে এমএস বলো, এই ক্ষেত্রে প্রতিবেদনগুলো একটু বড় আকারের প্রতিবেদন হয় এবং অনেক পৃষ্ঠা সম্বলিত হয়। সেই প্রতিবেদনগুলো হচ্ছে কি বড় আকারের প্রতিবেদন বা লার্জ রিপোর্ট। ঠিক আছে, এই হচ্ছে কি আকারের ভিত্তিতে 3টা টাইপের প্রতিবেদন। এবার আসো আরেকটা, যেটা হচ্ছে যে উপস্থাপন কৌশলের ভিত্তিতে কিভাবে উপস্থাপন করা হয়। ঠিক আছে, উপস্থাপন কৌশলের ভিত্তিতে প্রতিবেদন। তিনটা টাইপের প্রতিবেদন বললাম, উদ্দেশ্যের উপর ভিত্তিতে, যেটা তথ্য সমৃদ্ধ এবং হচ্ছে কি তথ্য নির্ভর প্রতিবেদন, একটা গবেষণামূলক প্রতিবেদন। আকারের ভিত্তিতে যেটা বললাম ছোট আকারের, মাঝারি আকারের, বড় আকারের। এবার আসো কি বসের উপর বলেছি উপস্থাপন কৌশল, হ্যাঁ, বা কিভাবে প্রেজেন্ট করা হয় সেটার উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে 4টা টাইপের হতে পারে, 4টা। সে 4টা কি? একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে কারিগরি প্রতিবেদন বা টেকনিক্যাল রিপোর্ট। ঠিক আছে, 2 নম্বরটা হচ্ছে জনপ্রিয় প্রতিবেদন। আচ্ছা, এটা জায়গা রাখতে হবে এক্সাম্পল লেখার জন্য। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে কি গবেষণামূলক প্রতিবেদন বা গবেষণা প্রতিবেদন। 4 নম্বর হচ্ছে মৌখিক প্রতিবেদন। ঠিক আছে, এই 4টা টাইপ হচ্ছে যে কারিগরি বা টেকনিক্যাল, জনপ্রিয় বা পপুলার রিপোর্ট, গবেষণা বা রিসার্চ রিপোর্ট, আর এটা হচ্ছে মৌখিক বা ওরাল রিপোর্ট। ঠিক আছে, মৌখিক প্রতিবেদন। এই 4টা হচ্ছে যে উপস্থাপন কৌশলের ভিত্তিতে রিপোর্ট। ঠিক আছে, তো এই কারিগরিটা কি? কারিগরিটা হচ্ছে যে কোনো একটা বড় প্রাতিষ্ঠানিকের ক্ষেত্রে বা আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে কিছু বিষয় আন্তর্জাতিক নিয়ম অনুসারে কিছু বিষয় সুস্পষ্টভাবে ধারাবাহিকভাবে এটাতে এটাতে সংযোজিত থাকে। যেমন কিনা ধরো ইন্ট্রোডাকশন, ম্যাটেরিয়ালস, মেথড, ডিসকাশন, লিটারেচার, সাইটেশন, অ্যাপেন্ডিক্স বা পরিশিষ্ট, এই জিনিসগুলো আবশ্যিকভাবে বা অত্যাবশ্যকভাবে এটা কি সংযোজিত থাকে কোনো একটা বড় প্রাতিষ্ঠানিকের ক্ষেত্রে বা হচ্ছে যে কোনো একটা বড় কাজের ক্ষেত্রে, বড় গবেষণার ক্ষেত্রে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে দেখা যায় যে এই যে প্রক্রিয়াগুলো বললাম যে আন্তর্জাতিক নিয়ম অনুসারে বা আন্তর্জাতিক পদ্ধতি প্রকাশনা নিয়ম অনুসারে, এই যে ইন্ট্রোডাকশনের কথা বললাম, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস বা উপকরণ, তারপর হচ্ছে মেথড বা পদ্ধতি, ডিসকাশন বা আলোচনা, যেটা বিস্তারিত বিশ্লেষণ, যেটা ফলাফল থাকে, পর হচ্ছে যে লিটারেচার, সাইটেশন, অ্যাপেন্ডিক্স, এগুলো থাকে আবশ্যিকভাবে সংযোজিত থাকে। সেই ধরনের গবেষণার রিপোর্ট, যে রিপোর্টটা থাকে সেটাকে বলা হয় কারিগরি বা টেকনিক্যাল প্রতিবেদন। ঠিক আছে, এই কারিগরি বা টেকনিক্যাল প্রতিবেদন হচ্ছে সেই যে এমফিল বললাম, পিএইচডি বলেছি, এমএস বলেছি, এগুলো হচ্ছে কি কারিগরি প্রতিবেদন। ঠিক আছে, এবার আসো জনপ্রিয় বা পপুলার প্রতিবেদন কোনটা। হ্যাঁ, এটা কি এক্সাম্পল কি বলেছি, এমফিল বলেছি, এমএস বলেছি, পিএইচডি বলেছি। ঠিক আছে, ক্ষেত্রে যে গবেষণাগুলো করা হয় সেগুলোকে টেকনিক্যাল গবেষণা বলা হয়, রিপোর্ট বলা হয়। জনপ্রিয় প্রতিবেদন বা পপুলার, দেখা যায় যে সাধারণত কিছু প্রতিবেদন করা হয় যেগুলোকে জনসাধারণকে সচেতনতামূলক বা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যদি বলি যে যে কতগুলো আছে যেগুলোতে কি সর্বসাধারণের জন্য সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়। সেটা হতে পারে কোনো ভাবচিত্র বলো বা লেখচিত্র বলো, কোনো যে বাস্তব ধর্মী প্রচুর ইয়া থাকে যে এক্সাম্পল সহকারে করা হয়, বা মানে বিশেষ করে সহজ ভাষায় যদি বলি যে জনসাধারণের জন্য সহজবোধ্যভাবে যে প্রতিবেদনগুলো তৈরি করা হয়, যেগুলোতে কি থাকে বিভিন্ন ধরনের লেখচিত্র থাকে, ছবি থাকতে পারে, বা হচ্ছে গ্রাফ থাকতে, ফটোগ্রাফ থাকতে পারে, বা হচ্ছে যে মানে মোট কথা হচ্ছে বাস্তবধর্মী প্রচুর পরিমাণ তথ্য যেগুলোতে সংযুক্ত থাকে, যেগুলো জনসাধারণকে সচেতনতামূলক কোনো কিছুর জন্য সচেতনতা তৈরি করার ক্ষেত্রে যে প্রতিবেদনগুলো তৈরি করা হয় সেগুলোকে বলা হয় পপুলার বা পপুলার রিপোর্ট বা জনপ্রিয় প্রতিবেদন।
এই জনপ্রিয় প্রতিবেদনগুলো সাধারণত কি হয় যে এটা বোঝার জন্য, বোধগম্যর জন্য বা যেহেতু সহজবোধ্য হয়, তো এগুলো বোঝার জন্য আলাদা কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। সাধারণত কোনো একটা স্পেসিফিক ভাবে, মানে ধরো যদি বলি যে কোনো একটা ছবির মাধ্যমে এটাকে বুঝিয়ে দেওয়া যায়, বা কোনো একটা আলোচনার মাধ্যমে, বা কোনো একটা লেখচিত্রের মাধ্যমে হতে পারে, বা কোনো একটা নাটকের মাধ্যমে, যেভাবে উপস্থাপন করলে জিনিসটা মানুষের সহজবোধ্য হয় সর্বসাধারণের জন্য, সেই ধরনের প্রতিবেদনকে বলা হয় পপুলার বা জনপ্রিয় প্রতিবেদন। সাধারণত দেখা যায় যে ধরো যে কোনো একটা বিষয়, অ্যাওয়ারনেসের কথা আমি বললাম, যেটা ধরো যৌতুক বিরোধী কোনো কিছু, বা বাল্য বিবাহ, বা কোনো একটা এলাকায় কোনো কিছু, কোনো ফসলের ক্ষতিকর দিক বা কোনো কিছু সুবিধা যেগুলোর কারণে সর্বসাধারণের জন্য, সেটা হতে পারে কোনো চিত্রের সাহায্যে, ফটোগ্রাফের সাহায্যে, বা কোনোভাবে যে কোনো একটা নাটিকার মাধ্যমে উপস্থাপন করা, বা যে কথা হচ্ছে মানুষকে সচেতনতা করার জন্য বা মানুষের জন্য, সর্বসাধারণের জন্য সহজভাবে উপস্থাপিত যে প্রতিবেদন, সেটাকে বলা হয় যে পপুলার রিপোর্ট। ঠিক আছে, এরপর আসো গবেষণা প্রতিবেদন। দেখা যায় যে অনেক সময় কোনো গবেষণা সাময়িকী বা জার্নালে দেখা যায় যে বিভিন্ন বিষয়ের সুনির্দিষ্ট এবং সংক্ষিপ্ত অবয়ব থাকে, বড় মানে একটা থাকে, যেগুলো কিনা আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিয়মিতভাবে বা অনিয়মিতভাবে প্রকাশ হতে পারে। বিভিন্ন বিষয়ের থাকে এগুলোতে, সেই গবেষণাকে বলা হয়, মানে সেই ধরনের প্রতিবেদনকে বলা হয় গবেষণামূলক প্রতিবেদন। ঠিক আছে, তো এই যে এইটা হচ্ছে যে, যেমন ধরো এটার এক্সাম্পল হচ্ছে টিআইবি, টিআইবি হতে পারে জেএসএআরডি। টিআইবি মানে কি? টিআইবি আমি বলছি, এখানে মুছে দিয়ে তারপর লিখে দিচ্ছি যে কি বললাম, যে কোনো সাময়িকী বা হচ্ছে যে দেখা যায় যে কোনো জার্নালে বিশেষ 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 বিষয়ের প্রতি, মানে বিশেষ বিষয়ের কি থাকে, সুনির্দিষ্ট, হ্যাঁ, সংক্ষিপ্ত বা বড় আকারে কোনো একটা বিষয় আন্তর্জাতিকভাবে যে নিয়মিত বা অনিয়মিতভাবে উপস্থাপন করা হয়, যে বিষয়গুলো গবেষণা, সেখানে বলা হচ্ছে যে গবেষণা প্রতিবেদন। যেমন হচ্ছে টিআইবি, জেএসএআরডি। হ্যাঁ, এটা লিখে দিচ্ছি, এটা মুছে দিয়ে দেখো। টিআইবিটা হচ্ছে ট্রাইবোলিয়াম ট্রাইবোলিয়াম ইনফরমেশন বুলেটিন, যেটাকে সংক্ষেপে বলা হয় টিআইবি। ঠিক আছে, গবেষণা প্রতিমূলক, এটা হচ্ছে কি উপস্থাপন কৌশলের ভিত্তিতে যে প্রতিবেদনের কথা বললাম, যে গবেষণা প্রতিবেদন, সেটার এক্সাম্পল হচ্ছে টিআইবি, ট্রাইবোলিয়াম ইনফরমেশন বুলেটিনকে সংক্ষেপে বলা হয় টিআইবি। জেএসএআরডি, যেটা হচ্ছে কি জার্নাল অফ সাবট্রপিক্যাল এগ্রিকালচারাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। জার্নাল অফ সাবট্রপিক্যাল এগ্রিকালচারাল রিসার্চ এন্ড রিপোর্টকে সংক্ষেপে বলা হয় জেএসএআরডি। এই সবগুলো টিআইবি, জেএসএআরডি, এগুলো হচ্ছে গবেষণা প্রতিবেদনের এক্সাম্পল। এবার আসো মৌখিক প্রতিবেদন। দেখা যায় যে অনেক সময় বিভিন্ন ধরনের সেমিনার বলো, কর্মশালা বা ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, তারপর হচ্ছে যে এগুলোতে দেখা যায় যে জনসাধারণের জন্য, জনসাধারণের সম্মুখে হয় এগুলো, মানে সবার সামনে, যে অনেক সময় দেখা যায় মুক্ত আলোচনার একটা ব্যাপার থাকে, হ্যাঁ, যেখানে যে আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং যা পরবর্তীতে লিখিত আকারে উপস্থাপন করা হয়, সেই ধরনের প্রতিবেদনকে বলা হয় মৌখিক বা অরাল রিপোর্ট বলা হয়। মৌখিক প্রতিবেদন বা অরাল প্রতিবেদনটা সাধারণত দেখা যায় যে বিভিন্ন কর্মশালা বলো বা গোল টেবিল বৈঠক হয়, অনেক সময় দেখা যায় যে কোনো একটা আলোচনা গৃহীত হতে পারে, ধরো যে কোনো একটা বিষয়, এক্ষেত্রে দেখা যায় যে বিষয়গুলো মুক্তভাবে সকলের মধ্যে আলোচনার মাধ্যমে কোনো একটা সেমিনারে বা ওয়ার্কশপে বা সিম্পোজিয়ামে, যে সবার মধ্যে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত গৃহীত হয়, যেটা লিখিতভাবে প্রকাশিত হয়, সেটাকে বলা হচ্ছে যে ওরাল রিপোর্ট বা মৌখিক প্রতিবেদন। যেমন ধরো যে ডেঙ্গু জ্বর সম্পর্কে হতে পারে, বা কোনো একটা কিছু, ধরো যে ডেঙ্গু জ্বর বলতেছি, বা কোনো যে কোনো জিনিস অ্যাওয়ারনেস, এটা ওয়ান টাইপ অফ অ্যাওয়ারনেসের পর্যায়ে পড়ে, যে একটা সবার সাথে মুক্ত আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, যেটা
পরবর্তীতে কি করা হয়, যে লিখিত আকারে উপস্থাপন করা হয়, সেটাকে এই ধরনের প্রতিবেদনকে বলা হয় মৌখিক প্রতিবেদন। এই হচ্ছে আমরা 4টা টাইপের প্রতিবেদন পড়লাম, যে কিসের উপর, যে উপস্থাপন কৌশলের ভিত্তিতে। আমরা প্রতিবেদন পড়লাম কয়টা টাইপের, মেইন হচ্ছে কি প্রতিবেদনটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিবেদন হতে পারে, দৈনন্দিন বলো, সামাজিক বলো, অর্থনৈতিক বলো, বৈজ্ঞানিক বলো, বিভিন্ন ধরনের প্রতিবেদন আমরা দেখতে পাই। তার মধ্যে হচ্ছে যে প্রতিবেদনগুলোকে উদ্দেশ্য সাধনের ভিত্তিতে 2টা ভাগে ভাগ করা যায়, একটা তথ্য নির্ভর, একটা গবেষণামূলক প্রতিবেদন। তারপর হচ্ছে কি আকারের ভিত্তিতে ছোট আকারের, মাঝারি আকারের, বড় আকারের 3টা টাইপের ভাগ করা হলো। আবার কিসের উপর ভিত্তিতে করে বলেছি, যেটা উপস্থাপন কৌশলের ভিত্তিতে, সেটা 4টা টাইপের। একটা হচ্ছে কারিগরি, একটা জনপ্রিয়, একটা গবেষণামূলক প্রতিবেদন, আর একটা হচ্ছে মৌখিক প্রতিবেদন। এই হলো আমরা 4টা 3 7 9টা টাইপের প্রতিবেদন পড়লাম, যে প্রতিবেদনের প্রকারভেদ। আচ্ছা, এবার আসো প্রতিবেদন লিখন। প্রতিবেদন কিভাবে লিখতে হয়? আচ্ছা, এই অংশটা কিন্তু তোমাদের দরকার আছে, যে প্রতিবেদন কিভাবে লিখতে হয়। তো প্রতিবেদন লিখতে হলে আমরা আমাদের এই যে আমরা রিসার্চ নিয়ে পড়ছি, আমি দেখা যায় যে ক্লাসের ফাঁকে হয়তো কথা সেই জিনিস ক্লাস করার আমরা যখন আমরা সরাসরি ক্লাসরুমে যাব, আমরা যখন ক্লাসরুমে যাবো আর কি, তোমাদের সাথে সরাসরি ক্লাস নেব, তখন হয়তো আমি তোমাদেরকে এই যে প্রতিবেদন অংশটা পড়াচ্ছি হাতে কলমে এখন দেখাতে পারছি না। হ্যাঁ, আমার তোমাদের এই সাবজেক্টটাতে কিছু রিপোর্ট রাইটিং আছে। রিপোর্ট রাইটিং একটা টপিক আছে, যেটা প্র্যাকটিক্যালের সাথে 7 মার্কসের একটা আমাদেরকে একটা রিসার্চের রিপোর্ট দিতে হয়। ঠিক আছে, তো আমি হয়তো এটা শেষ দিকে ক্লাস শেষের পরে, আজকে না, যখন আমি রিসার্চ নিয়ে রিসার্চ মেথোডোলজি টপিকসটা আমি শেষ করে ফেলবো, আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, দেন আমি তোমাদেরকে কিছু টপিকস বলে দিব, তোমরা যারা বাসায় পারো সেটা নিয়ে তোমরা কাজ করতে শুরু করবে। ঠিক আছে, এটা আমাদের এটা 7 মার্কস থাকে প্র্যাকটিক্যালের সাথে, যেটা ইনক্লুড এটা একটা রিপোর্ট একটা তোমাদেরকে দিতে হয়। তো আসলে তাহলে রিপোর্ট যে দিতে হবে, তো রিপোর্ট কিভাবে লিখবে? রিপোর্ট লেখার কিছু নিয়ম আছে। আজকের ক্লাসে তোমরা রিপোর্ট লেখার নিয়মটা দেখে নাও। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে অবশ্যই রিপোর্টসের টপিক দিয়ে দেবো, তোমরা যেভাবে পারো আমাদেরকে রিপোর্ট লেখা শুরু করবে বাসায়। ঠিক আছে, বিভিন্ন টপিক্সের উপর। তো এখন রিপোর্টটা তাহলে কিভাবে লিখবে? দেখা যায় যে রিসার্চাররা বা হচ্ছে যারা গবেষক, তারা বিভিন্ন কাজ করে, কাজের শেষে কাজের যে ফলাফলটা গবেষণা করে বা থিসিস করতেছে, সেইগুলোকে তারা পরবর্তীতে যেভাবে লিখিতভাবে উপস্থাপন করে একটা নিয়ম অনুযায়ী। ঠিক আছে, এই যে রিপোর্ট লেখার একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী সেটাকে উপস্থাপন করতে হয়। কি কি থাকতে পারে? সাধারণত এই যে প্রতিবেদন লেখার সময় দেখা যায় যে, তোমাদেরকে দেখানোর জন্য আসলে এই বোর্ডটা খুব ছোট হয়ে গেছে ক্লাসে। তো এই যে প্রতিবেদন লিখতে বললাম, যে প্রতিবেদন লেখার জন্য দেখা যায় যে আন্তর্জাতিক নিয়ম অনুসারে যে প্রতিবেদনটা যে লিখতে হয়, সেই জন্য একজন গবেষককে কতগুলো সতর্কতার সাথে কতগুলো নিয়ম নীতি মেনে চলতে হয়। সাধারণত 3টা মৌলিক ধাপ অনুসরণ করতে হয়। কয়টা ধাপ বলেছি? 3টা মৌলিক ধাপ অনুসরণ করতে হয়। সেগুলো কি? একটা হচ্ছে যে গবেষণার মূল বিষয় যৌক্তিক বিশ্লেষণ। কি বলেছি? 1 নম্বর, গবেষণার মূল বিষয়ের যৌক্তিক বিশ্লেষণ। ঠিক আছে, নাম্বার 2তে যে কি করবে, এই যে গবেষণাটা করা হবে, সেই গবেষণা প্রতিবেদনের চূড়ান্ত পরিসীমাটা নির্ধারণ। ঠিক আছে, চূড়ান্ত পরিসীমা নির্ধারণ। নাম্বার 3, খসড়া প্রস্তুতকরণ। ঠিক আছে, গবেষণার খসড়া প্রস্তুতকরণ। তো এই যে এই ধাপটা, যে একজন গবেষক যখন গবেষণা করে সেই প্রতিবেদন যখন উপস্থাপন করে, তাকে সুস্পষ্টভাবে আন্তর্জাতিক নিয়ম অনুসারে সতর্কতার সাথে 3টি মৌলিক বিষয় তাকে অনুসরণ করতে হয়। মৌলিক বিষয়গুলো কি? যে গবেষণার যে মূল বিষয়টা থাকে সেটাকে কি করতে হয়? যৌক্তিকভাবে বিশ্লেষণ করতে হয়। নাম্বার 2তে কি বললাম, যে এইটার যে গবেষণার যে চূড়ান্ত পরিসীমাটা কতটুকু হবে সেটা নির্ধারণ, এবং হচ্ছে খসড়া বিষয়টা উপস্থাপন করতে হবে। এই যে 3টা মৌলিক বিষয়, এটার সাথে সামঞ্জস্য রেখে এটার সাথে করে গবেষণাকে 3টা ভাগে, প্রতিবেদন লেখাটাকে গবেষণা বা রিপোর্ট রাইটিং মেথডটাকে 3টা ভাগে ভাগ করা যায়। এই যে এইটা মৌলিক বিষয়ের সাথে সামঞ্জস্য করে গবেষক কি করেন, যে রিপোর্ট যে লিখেন, প্রতিবেদন লিখেন, তাকে সেটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রতিবেদন লেখার ধাপ কয়টা? তাহলে কারিগরি প্রতিবেদনের ক্ষেত্রে 3টা ধাপ।
যেটা বললাম যে এই যে মৌলিক বিষয়গুলো সেটার উপর ভিত্তি করে বা সেটার সাথে সামঞ্জস্য রেখে যে কারিগরি প্রতিবেদন লেখা হয়, সেই কারিগরি প্রতিবেদনের 3টা অংশ থাকে। একটা হচ্ছে কি যে প্রতিবেদনের প্রাক অংশ, ঠিক আছে, আরেকটা হচ্ছে মূল অংশ, আরেকটা হচ্ছে কি শেষ অংশ, ঠিক আছে। প্রাক অংশ যেটা কি বলা হচ্ছে যে প্রাইমারি বা প্রিলিমিনারি পোর্শন, ঠিক আছে। তাহলে রিপোর্ট রাইটিং এর কারিগরি টেকনিক্যাল রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে দেখা যায় যে কয়টা অংশ থাকে? টেকনিক্যাল রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে দেখা যায় যে 3টা অংশ থাকে, ঠিক আছে। আমি কিন্তু আগে 3টা বললাম, যেটা সেটা হচ্ছে কি মৌলিক বিষয়, ঠিক আছে। এবার আসো কি বলেছি যে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে, যে টেকনিক্যাল রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে তিনটা অংশ থাকে। হ্যাঁ, নাম্বার 1 এটা যেটা হচ্ছে কি প্রাইমারি বা প্রিলিমিনারি, প্রাইমারি বা প্রিলিমিনারি পোর্শন বা গবেষণার প্রাক অংশ, ঠিক আছে। বাংলায় যাকে বলা হচ্ছে গবেষণার প্রাক অংশ। নাম্বার 2 গবেষণার হচ্ছে মূল অংশ বা মেইন পোর্শন। এত ছোট করে তো আসলে লেখাটা লিখলে তোমরা বুঝবা কি না জানি না। মেইন পোর্শন বা মূল অংশ। আচ্ছা, আরেকটা এটা হচ্ছে কি রিপোর্ট রাইটিং মেথড। আরেকটা কি থাকে? ইন্ড পোর্শন বা শেষ অংশ। ইন্ড পোর্শন বা গবেষণার শেষ অংশ। আচ্ছা, তো প্রাইমারি বা প্রিলিমিনারি পোর্শনে কি থাকে? গবেষণার প্রাইমারি বা প্রিলিমিনারি পোর্শনে দেখো প্রথমেই থাকে কি একটা শিরোনাম থাকবে বা একটা টাইটেল থাকবে। শিরোনাম বা টাইটেল থাকে। এরপর আসো গবেষণা, গবেষক এবং হচ্ছে উৎসর্গ, গবেষক এবং উৎসর্গ। সেটা হতে পারে প্রথমে কি থাকতে প্রাক অংশে 3টা অংশে ভাগ করতে বলেছে, যেটা কি টেকনিক্যাল রিপোর্ট রাইটিং এর মেথডের ক্ষেত্রে দেখা যায় যে 3টা অংশ থাকে। একটা হচ্ছে প্রাইমারি বা প্রিলিমিনারি পোর্শন, যেটাকে বলা হয় প্রাক অংশ গবেষণার, মেইন পোর্শন বা মূল অংশ, ইন পোর্শন বা হচ্ছে গবেষণার শেষ অংশ। হ্যাঁ, এই পোর্শনের মধ্যে প্রাইমারিতে দেখা যায় যে প্রথমে কি যেটা থাকে যে একটা শিরোনাম থাকবে গবেষণার ক্ষেত্রে, যেটাকে টাইটেল বলা হয়। এরপরের অংশ এটা হচ্ছে কি গবেষক এবং উৎসর্গ। এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কি থাকে যে একটা গবেষণা প্রতিবেদনের প্রথমে কোন একটা ব্যক্তি বর্গ বা প্রতিষ্ঠান বা ল্যাবরেটরিকে উৎসর্গ করা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে তার নাম থাকে। তারপর আসো সারসংক্ষেপ এবং হচ্ছে কি মুখবন্ধ। তারপর হচ্ছে সারসংক্ষেপ ও মুখবন্ধ বা প্রিফেস, মুখবন্ধ বা প্রিফেস থাকে। তারপর হচ্ছে গবেষণা ও কৃতজ্ঞতা, ঠিক আছে, সরি, ঘোষণা ও 1 2 3 এটা হলো 4 নম্বর। প্রায় 7টা ভাগ থাকে, 7টা অংশ থাকে। ঘোষণা ও কৃতজ্ঞতা, তারপর থাকে সূচিপত্র, সারণীর তালিকা। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের গবেষণা লিখিত প্রতিবেদনে বিভিন্ন ধরনের সারণী থাকে, চিত্র থাকে। সেক্ষেত্রে কি থাকে যে সারণীর তালিকা দেওয়া থাকে, যে সারণীর তালিকাটাকে কি কি সারণী দেওয়া হয়েছে, তারপর হচ্ছে যে চিত্রের তালিকা কি কি চিত্র দেওয়া হয়েছে, এই তালিকা, এই কথাগুলো গবেষণার ক্ষেত্রে সংযোজিত থাকে। কি বলেছি? একটা শিরোনাম বলেছি বা টাইটেল বলেছি,
গবেষক এবং উৎসর্গ, গবেষকের নাম পরিচয় এই থাকে, উৎসর্গ কোথায় গবেষক সেটা কোনো প্রতিষ্ঠান হতে পারে, ব্যক্তি হতে পারে, বা কোনো ল্যাবরেটরি হতে পারে। এরপর আছে যে সার সংক্ষেপ বা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট সামারি। আর হচ্ছে প্রিফেস বা মুখ বন্ধ থাকে, একটা ঘোষণা থাকে, কৃতজ্ঞতা প্রকাশ করা হয় যাকে, সেটা এরকম থাকে। সূচিপত্র যে কি কি আছে গবেষণার ক্ষেত্রে, সারণীর একটা তালিকা থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গবেষণার মধ্যে কি দেখা যায়, প্রতিবেদনে বিভিন্ন ধরনের সারণী দেওয়া থাকে, সেটার একটা তালিকা থাকে, এবং চিত্র দেওয়া থাকলে সেটার একটা তালিকা থাকে। এবার আসো মেইন অংশ বা হচ্ছে মেইন পোর্শন বা মূল অংশে গবেষণার কি থাকে। এখানে প্রথমে একটা ভূমিকা বা ইন্ট্রোডাক্টরি কথা থাকে। 2 নম্বরে আসো গবেষণার উদ্দেশ্য ও লক্ষ্য, গবেষণার উদ্দেশ্য ও লক্ষ্য। 3 নম্বরে হচ্ছে উপকরণ এবং পদ্ধতি, যেটা হচ্ছে কি ইনগ্রেডিয়েন্টস এন্ড হচ্ছে ম্যাটেরিয়ালস। হ্যাঁ, উপকরণ বা ইনগ্রেডিয়েন্টস বা ম্যাটেরিয়ালস এবং হচ্ছে মেথড, উপকরণ ও পদ্ধতি। ফলাফল এবং সিদ্ধান্ত। তারপর সার সংক্ষেপ, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট কি সামারি, সার সংক্ষেপ থাকে একটা। তারপর নাম্বার 6 এ গিয়ে আমরা কি পাচ্ছি যে এটা তোমার হচ্ছে কি থাকে, একটা সুপারিশমালা বা রিকমেন্ডেশন থাকে। ঠিক আছে, সুপারিশমালা বা রিকমেন্ডেশন। এই হচ্ছে কি মূল অংশে। মূল অংশে কি থাকছে, ভূমিকা থাকছে, উদ্দেশ্য এবং লক্ষ্য থাকছে, উপকরণ, পদ্ধতি, ফলাফল, সিদ্ধান্ত, সার সংক্ষেপ, সুপারিশমালা। এবার আসলে ইন পোর্শনে কি থাকছে। আচ্ছা, গবেষণার একটা 3টা অংশ বলেছি, যে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে, প্রতিবেদন লেখার ক্ষেত্রে, যে টেকনিক্যাল এর ক্ষেত্রে, রিপোর্টের ক্ষেত্রে গবেষণার 3টা অংশ থাকে। একটা হচ্ছে গবেষণার প্রাক অংশ, গবেষণার মূল অংশ, গবেষণার হচ্ছে কি আরেকটা শেষ অংশ। শেষ অংশে আমরা 2টা জানলাম। এখন শেষ অংশে কি থাকে, তথ্যপুঞ্জি বা বিবলিওগ্রাফি, গ্রন্থপুঞ্জ বা হচ্ছে তোমার লিটারেচার সাইটেশন, পরিশিষ্ট বা অ্যাপেন্ডিক্সে একটা তথ্য থাকে, এবং হচ্ছে পদ্ধতি বা বিষয়ের পদ্ধতি বা রেফারেন্স থাকে, বিভিন্ন বিষয়ের রেফারেন্স থাকতে পারে বা ব্যক্তিবর্গের রেফারেন্স এটাতে থাকে। তো এই হচ্ছে 3টা হচ্ছে প্রতিবেদন লেখার
মেথড বা পদ্ধতি, ঠিক আছে? তো এইটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। আচ্ছা, এইটা কিন্তু তোমাদের সাথে যে তোমরা যখন ফিউচারে হয়তো যদি কোনো রিসার্চার হিসেবে হতে চাও বা কোনো বিষয় নিয়ে গবেষণা করতে চাও বা থিসিস করতে চাও, তখন দেখবে যে একটা প্রতিবেদন যখন লিখতে হবে তখন এই ধাপগুলো অনুসরণ করতে হবে। যেটা বলছিলাম যে আমাদের একটা টপিকস আছে রিসার্চ মেথোডোলজির, আমরা যেটাকে আমরা রিপোর্ট একটা প্রেজেন্ট করতে হয় তোমাদেরকে, সেক্ষেত্রে তোমরা এই ধাপগুলো অনুসরণ করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।